আমরা কিন্তু সর্বশেষ রিপোর্টে ট্রাম্পের নানা অঙ্গভঙ্গি দেখলাম, যা তার সমর্থক এবং বিরোধী দলের সমর্থকদের প্রতি কিন্তু নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। একই সাথে আমরা যেটি বলবো যে এছাড়াও সাবেক প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং ওই দেশের তারকরা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় এরকম নানা হাস্যরসাত্মক কথা বলে, অঙ্গভঙ্গি করে নিজেদের পক্ষে বিপক্ষে নানা মত তুলে ধরেছেন। এবং একই সাথে আপনিও কিন্তু সরাসরি বা আপনারা সরাসরি এই অঙ্গভঙ্গিগুলো দেখেছেন। এবং আপনার সঙ্গে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ছবিও দেখেছি। আপনি সরাসরি এই বিষয়টিকে কিভাবে বিশ্লেষণ করবেন? অনেক ধন্যবাদ গোলাম রাব্বি আপনাকে। জি, আমার একটি ভীষণ রকমের সুযোগ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ খুব কাছ থেকে কাভার করার। আপনি জানেন এই নির্বাচন কাভার করতে গিয়ে আমেরিকার পথে পথে আমি রয়েছি। আমি ৩টি বিতর্ক কাভার করেছি। সেখানে কিন্তু এর আগেও আমি ২ প্রার্থীদেরকে দেখেছি, কিন্তু অনেক দূর থেকে। তখন তার চোখের ভাষা পড়ার সুযোগ হয়নি, তার মুখের অভিব্যক্তি দেখার সুযোগ হয়নি। কিন্তু আমি যখন শেষ তার পেনসিলভেনিয়া দোদুল্যমান অঙ্গরাজ্যে তার নির্বাচনী সমাবেশ কাভার করেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আমরা পুরো ১.৫ ঘন্টা সময় তিনি যখন মঞ্চে ছিলেন, সেই মঞ্চে ৮ থেকে ১০ হাত দূরত্বে তিনি আমার কাছ থেকে ছিলেন। একটি পর্যায়ে এমন হয়েছে মাত্র ৫ হাত দূরত্বের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে আমি দেখেছি। তখন তার অভিব্যক্তি, তার চোখের ভাষা, তার যে এই যে অঙ্গভঙ্গি, নাচ, এই বিষয়গুলো কিন্তু আমি খুব কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে। তো উনি নিজেও বলছিলেন যে করোনা থেকে উঠে আসার পরে, করোনা কাটিয়ে তিনি নিজেকে আরো বেশি তরুণ মনে করছেন। তিনি মনে করছেন ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে তরুণ মনে করছেন। সেটি কিন্তু সেই সমাবেশেই তিনি বলেছেন। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শব্দ আমরা শুনছি ইংরেজিতে, এনথুজিয়াজম হচ্ছে উদ্দীপনা। সেই উদ্দীপনা কিন্তু তিনি অন্তত পক্ষে তার সমর্থকদের মধ্যে কিন্তু সৃষ্টি করতে পেরেছেন, যেটি আমরা এই রিপোর্টে দেখলাম। তো এই বিষয়ে কথা বলবো আমি একটু মামুনের কাছে। লস্কর আল মামুন, আপনি এই ব্যাপারটি কেমন দেখেন? ধন্যবাদ সাকি, ধন্যবাদ রাব্বি। আপনি যেমনটি বলছিলেন যে ৭৪ বছর, কিন্তু উনি কিন্তু বলেছেন যে আমি মানে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে, সুস্থ হওয়ার পরে উনি আরো ২০ বছর পিছনে, অর্থাৎ ৫৪ বছরের মানুষ হয়ে গেছেন। এরকম একটি অভিব্যক্তি তিনি প্রকাশ করেছেন। এবং প্রত্যেকটি জনসভা যদি আমরা গভীরভাবে দেখে থাকি, সেখানে দেখবো যে সে প্রত্যেকটা জনসভায় কিন্তু তিনি এভাবে অঙ্গভঙ্গি করেছেন। বিষয়টিকে ট্রাম্প সমর্থকরা যেভাবে ভালোভাবে দেখলেও আপনি নিশ্চিত হবেন, আমরা সবাই এ বিষয়ে নিশ্চিত যে তার এই অঙ্গভঙ্গি এই মুহূর্তে কিন্তু এটি শোভা পাচ্ছে না। কারণ যে দেশটিতে এখন প্রায় ৯০ লাখেরও বেশি আক্রান্ত এবং ২,৩০,০০০-এরও বেশি মানুষ মারা গেছে করোনায়, তাদের প্রত্যেক পরিবারের মধ্যে কিন্তু শোকাবহ পরিবেশ রয়েছে, শোকাহত একটি যুক্তরাষ্ট্র রয়েছে। সেই শোকাহত যুক্তরাষ্ট্রের মধ্যে উনি এভাবে যে অঙ্গভঙ্গি হাস্যরস করছেন, সেটি কিন্তু অনেক জনগণ সেটিকে ভালোভাবে নেননি। ডেমোক্র্যাট তো নয়, সাধারণ জনগণরাও কিন্তু সেটিকে ভালোভাবে দৃষ্টিতে দেখেননি। তারা এই ব্যঙ্গ বিদ্রুপকে কিন্তু বরঞ্চ তারা মনে কষ্ট পেয়েছেন এবং অনেকেই এই বিষয়টি জানিয়েছেন। সাকি। জি, জি মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা জানি যে ইলেকটোরাল কলেজ বলে একটি ব্যাপার আছে। সেই একটি জটিল অঙ্কের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আমরা পপুলার ভোটের কথা শুনেছি, জনপ্রিয় ভোটের কথা শুনেছি। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ যাকে ভোট দেবেন তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়ে যাবেন না। তো এই ইলেকটোরাল কলেজ নিয়ে একটি চমৎকার রিপোর্ট দেখার জন্য আমরা আবারও স্টুডিওতে গোলাম রাব্বির কাছে ফিরছি। গোলাম রাব্বি, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? সাকি, আসলে আমরা যেভাবে বললাম যে আসলে ইলেকটোরাল এবং পপুলার ভোট কিন্তু ব্যাপক ব্যবধান ফেলে। আমাদের দেশগুলোতে যেমন হয় যে পপুলার ভোট অর্থাৎ জনগণের ভোট যিনি বেশি পান, নর্মালি তিনিই হচ্ছে নির্বাচনে জয়ী হিসেবে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হন। কিন্তু আমরা দেখি যে অন্যান্য নির্বাচনের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতিটা কিন্তু একটু জটিল। যেমন কোনো প্রার্থী পপুলার ভোট যদি বেশিও পেয়ে থাকেন, তিনি প্রেসিডেন্ট নাও হতে পারেন, যদি মার্কিন যে সিস্টেম সেটিতে যদি ইলেকটোরাল ভোটে তিনি জয় না হন। সুতরাং দেশটিতে ৫৩৮টি ইলেকটোরাল ভোটের পক্ষে যিনি কমপক্ষে ২৩৭টি ভোট পাবেন, তিনি হবেন কিন্তু যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রে 1787 সালের সংবিধান অনুযায়ী ইলেকটোরাল কলেজ প্রবর্তিত হয়। পরবর্তীতে 1964 সালে মার্কিন সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে এই নিয়ম চালু হয়। এরপর থেকে 538 জন নির্বাচিত ইলেক্টর তাদের একটি করে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রেসিডেন্ট নির্বাচন করেন। গোটা যুক্তরাষ্ট্রে সব রাজ্য মিলে মোট 538টি ইলেকটোরাল কলেজ রয়েছে। আর প্রেসিডেন্ট নির্বাচিত হতে অর্ধেকের চেয়ে একটি বেশি অর্থাৎ 270টি ইলেকটোরাল কলেজে জয়ী হতে হয়। আমেরিকার কনস্টিটিউশনটাতে অনেক ওরা চেকস এন্ড ব্যালেন্স করেছিল, যে একদিকে প্রেসিডেন্টের ক্ষমতা, অন্যদিকে কংগ্রেসের ক্ষমতা, অন্যদিকে জুডিশিয়ারি। তেমন ফেডারেল সিস্টেমে ওরা ভেবেছে যে ছোটখাটো যাদের জনসংখ্যা কম তারা যাতে একটু করে আশ্বস্ত বোধ করে, সেই জন্য এই ইলেকটোরাল কলেজটা করা হয়েছিল। কোন অঙ্গরাজ্যে কত ইলেকটোরাল ভোট থাকবে তা নির্ধারিত হয় সেখানে কতটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট রয়েছে তার উপর। প্রতিটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের জন্য একটি করে ভোট এবং 2 জন সিনেটরের জন্য 2টি ভোট বরাদ্দ থাকে। কেননা কোনো একজন প্রার্থী নাগরিকদের সরাসরি ভোট পেলেই যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তা হয় না, বরং ইলেকটোরাল কলেজ নামে যুক্তরাষ্ট্রের যে বিশেষ নির্বাচনী ব্যবস্থা আছে তার মাধ্যমেই ঠিক হয় কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। সাধারণভাবে বললে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত কিছু জনপ্রতিনিধি নির্বাচন করেন সাধারণ ভোটাররা, যারা আবার আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে নিজেদের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আসলে মার্কিন নির্বাচন পদ্ধতিটা বেশ জটিল। সাকি এবং মামুন, আমরা যদি উদাহরণ হিসেবে যুক্ত করি যে গতবারের নির্বাচনে 30 লক্ষ কম ভোট, মানে 30 লক্ষ কম পপুলার ভোট পেয়েছিল হচ্ছে ট্রাম্প, তারপরেও কিন্তু হিলারি প্রেসিডেন্ট হতে পারেননি। এর কারণ হচ্ছে ইলেকট্রাল ভোটের দিক দিয়ে কিন্তু ট্রাম্প এগিয়ে গিয়েছিলেন। এই যে ইলেকট্রাল ভোট এবং পপুলার ভোটের মধ্যে যে ব্যাপারটা, এটি যদি একটু আমাদের সামনে সহজ করে তুলে ধরেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে রাব্বি। প্রথম কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় পপুলার ভোটের কোনো গুরুত্ব নেই, সেটির কোনো মূল্যায়ন নেই। অর্থাৎ এখানকার মানুষজন এই পপুলার ভোট নিয়ে চিন্তা করেন না, এখানকার মানুষজন চিন্তা করেন হচ্ছে ইলেকটোরাল কলেজ নিয়ে। যেমন লস্কর আল মামুন যে অঙ্গরাজ্যে আছেন ক্যালিফোর্নিয়ায়, সেখানে সর্বোচ্চ সংখ্যক ইলেকটোরাল কলেজ ভোট আছে 55টি। আমি যেখানে বসবাস করি নিউ ইয়র্কে, সেখানে কিন্তু 29টি ইলেকটোরাল ভোট আছে, ফ্লোরিডায় আছে 29টি। তেমনি বিভিন্ন ঝুলন্ত অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড় যে অঙ্গরাজ্য ফ্লোরিডায়, সেটি 29টি, এবং পেনসিলভেনিয়ায় 20টি ভোট আছে। তো ব্যাপারটি হচ্ছে এরকম যে পুরো যুক্তরাষ্ট্রে যদি সবচেয়ে বেশি আপনি ভোট পেয়ে যান, তাহলেই আপনি নির্বাচিত হবেন না ওই অঙ্গরাজ্যে। একটি অঙ্গরাজ্যে ধরেন যে আমি এই মুহূর্তে রয়েছি ভার্জিনিয়া অঙ্গরাজ্যে, সেখানে 13টি থেকে 16টির মতো ইলেকটোরাল কলেজ ভোট আছে। এই অঙ্গরাজ্যে যিনি বিজয়ী হবেন, সবচেয়ে বেশি ভোট পাবেন, সবগুলো ইলেকটোরাল কলেজ তার হয়ে যাবে। তো এখানে যদি ভার্জিনিয়ায় যদি জনগণ ভোটারের সংখ্যা যদি কম থাকে, আরো যদি 3টি অঙ্গরাজ্যে যদি জনগণ বেশি থাকে কিন্তু ইলেকটোরাল কলেজ যদি কম থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে 4টি অঙ্গরাজ্যের মধ্যে বেশি সংখ্যক মানুষ হয়তো একজনকে ভোট দিয়ে ফেলেছে, কিন্তু তিনি কিন্তু ইলেকটোরাল কলেজ পাননি, ইলেকটোরাল কলেজ পেয়ে গেছেন অন্যজন। সেইভাবে ইলেকটোরাল কলেজ নির্বাচনের পরে বসে তারা প্রেসিডেন্ট নির্ধারণ করেন। এইরকম একটি ব্যাপার আমাদের এই নির্বাচনী ব্যবস্থায় রয়েছে। সবচেয়ে বড় ইলেকটোরাল কলেজের জায়গা হচ্ছে ক্যালিফোর্নিয়ায়, লস্কর আল মামুন আছেন সেখানে। মামুন, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ হাসানুজ্জামান সাকি। আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মোট 50টি অঙ্গরাজ্য রয়েছে। এই 50টি অঙ্গরাজ্যের মধ্যে প্রায় 40টির মতো অঙ্গরাজ্য কিন্তু নির্ধারিত রয়েছে কে ডেমোক্র্যাট এবং কোনটি রিপাবলিকান। অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্র্যাট অঙ্গরাজ্যগুলো আগে থেকে নির্ধারিত। যখন ভোটার তাদের নিবন্ধন করেন, তখন জানিয়ে দেন যে আমি ডেমোক্র্যাট ভোটার। সেই হিসেবে প্রায় 40টি অঙ্গরাজ্য আগে থেকে নির্ধারিত হয়ে আছে। যেমনটি ক্যালিফোর্নিয়া নির্ধারিত হয়ে আছে এটি ডেমোক্র্যাটদের অঙ্গরাজ্য, এবং এই অঙ্গরাজ্যের 55টি ইলেকটোরাল ভোট ডেমোক্র্যাটই পাচ্ছেন, এরকমই মোটামুটি নিশ্চয়তা রয়েছে। বাকি যে 10টি বা 8টি রাজ্য থাকে, সেই 10টি এবং 8টি রাজ্যের ভোটাররা তারা সিদ্ধান্ত দেননি যে তারা রিপাবলিকান না ডেমোক্র্যাট। সুতরাং এই রাজ্যগুলোকে বলা হয় ঝুলন্ত রাজ্য। সুতরাং এই ঝুলন্ত রাজ্যগুলোর মধ্যেই কিন্তু মূলত নির্বাচনটা চলছে, এবং এই নির্বাচনের এই ঝুলন্ত রাজ্যকে
কে কতটা বেশি দখল করতে পারবেন, এবং তার উপরে নির্ভর করছে কিন্তু 270টি ইলেকট্রাল কলেজ ভোট হওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। সাকিব। জি, জি, ধন্যবাদ মামুন। গোলাম রাব্বি, আপনি যেটি শুনছিলেন এবং আপনার মাধ্যমে সময় সংবাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমি যে এলাকায় বসবাস করি, যে অঙ্গরাজ্যে বসবাস করি, বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক, এবং লস্কর আল মামুন আছেন ক্যালিফোর্নিয়ায়, একটি বৃহৎ অঙ্গরাজ্য, সেখানেও অনেক সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। এই দুটি অঙ্গরাজ্যের ভোটে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে না। কারণ হচ্ছে যেটা আমরা জানি যে সেইখানে কে জিতবেন। তেমনি আরো একটি বড় অঙ্গরাজ্য আছে টেক্সাস, সেখানে 38টি ভোট আছে এবং সেই অঙ্গরাজ্যটি বরাবরই হচ্ছে রেড এবং কিংবা রিপাবলিকান। সেটির ভোটেও খুব একটি পার্থক্য হবে বলে মনে হয় না। ঝুলন্ত অঙ্গরাজ্যের ভোটের উপরেই নির্ভর করছে। আমরা এই মুহূর্তে সারা বিশ্বের দৃষ্টি যেমন যুক্তরাষ্ট্রের দিকে নির্বাচন তাকিয়ে আছেন, কে হবে পরবর্তী প্রেসিডেন্ট, সেইভাবে প্রত্যেকটি দেশই কিন্তু তাকিয়ে আছেন এই জন্য যে প্রত্যেকটি দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে। ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসলে কিংবা বাইডেন যদি ক্ষমতায় আসেন, তাহলে সেই দেশের সম্পর্ক কি হবে, সেইগুলো নিয়েও কিন্তু এখন বিচার বিশ্লেষণ হচ্ছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক সম্পর্ক, সেটি কি হবে, এই বিষয়ে একটি রিপোর্ট আছে। সেটি জানার জন্য আমরা আবার গোলাম রাব্বির কাছে যাব আরেকটি রিপোর্ট দেখার জন্য। গোলাম রাব্বি। সাকি, আসলে আমরা ইলেকটোরাল এবং পপুলার ভোট নিয়ে যে জটিল হিসেব নিকেশ সেটি নিয়ে জানলাম। একই সাথে আপনি যেমনটা ইঙ্গিত দিলেন যে আসলেই এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং আমাদের দেশে কি আসলে সম্পর্কে প্রভাব ফেলবে, এটি কিন্তু আসলে একটা বড় ব্যাপার, যার কারণে আমরা কিন্তু এই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে দেখছি এবং বলছি যে আসলে এই ফলাফলটা আমাদের ঢাকা এবং ওয়াশিংটন সম্পর্কে আসলে কতটা প্রভাব ফেলবে এবং আসলে কি ক্ষমতার পালাবদলে কেমন হবে দুদেশের এই সম্পর্ক। এই রিপোর্টটি বা এই বিশ্লেষণটি আমরা এবার দেখব। তবে বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলালেও বড় আকারের হেরফের হবে না বাংলাদেশ ইস্যুতে। তবে করোনা ভাইরাসের টিকা, কোভিড পরবর্তী অর্থনীতি, অভিবাসন, পোশাক রফতানি, জিএসপি সুবিধা, বাণিজ্য সম্পর্ক, এমন নানা ইস্যুতে দৃষ্টি থাকবে মার্কিন নির্বাচনের দিকে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আবারও নির্বাচিত হলেও বাংলাদেশের জন্য তেমন অস্বস্তির কারণ হবে না। তবে বিশ্বায়ন, জলবায়ু সহ বেশ কিছু ইস্যুতে জো বাইডেনের উদারনীতির কারণে লাভবান হতে পারে বাংলাদেশ। এমনকি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বড় আকারে পরিবর্তন হওয়ার কথা না ডোনাল্ড ট্রাম্প আসুক বা জো বাইডেন, তবে আশা করা যায় যে ডেমোক্র্যাটসরা আসলে বিশ্বায়নের ব্যাপারে আরো হয়তো খোলাখুলি হবে। একইভাবে তারা হয়তো জেনোসাইডের ব্যাপারে সচেতন হবেন। এই জায়গায় যদি হয়, তাহলে আমি মনে করি যে মিয়ানমারের উপর বড় একটা প্রেশার করবে। সেই ধরনের উন্নয়ন রাখতে পারি যেটা প্রজেকশন করছে, তাহলে কিন্তু আমি মনে করি না যে আমেরিকা বড় নাক গলাবে। এমনকি জো বাইডেন আসলেও বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়, তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে মত বিশ্লেষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আলোচনায় আবারও সাকি এবং মামুনের সঙ্গে যুক্ত হচ্ছে। সাকি, আমরা দুটো রিপোর্ট দেখলাম এবং রিপোর্টে আসলে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যেই নির্বাচন হন সেক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের এখন যে চলমান ইস্যুগুলো রয়েছে, রোহিঙ্গা ইস্যু, জিএসপি এবং ব্যবসা বাণিজ্য উদারনীতি, এই সব ক্ষেত্রে বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে, এই বিষয়টি যদি আপনারা বিশ্লেষণ করতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ গোলাম রাব্বি। রিপোর্টটি যেমন দেখছিলাম, সেটি আমার যে ধারণা সেটির থেকে আমি বলতে পারি যে যুক্তরাষ্ট্র একটি বিশাল দেশ এবং বিশাল একটি অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে ব্যক্তির উপরে অবশ্যই অনেক কিছু নির্ভর করে, এটি সব দেশেই। কিন্তু যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যেখানে কিন্তু খুব বেশি কিন্তু ব্যক্তির উপরে কিন্তু তাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এবং বৈশ্বিক অনেক কিছু কিন্তু নির্ভর করে না। বড় ইস্যুগুলোতে নিয়ে কিন্তু সামগ্রিকভাবে রাষ্ট্র যেভাবে চলে, যে পলিসিতে, সেই পলিসির ধারাবাহিকতায়
চলে, সেই ডেমোক্রেট কিংবা রিপাবলিকানরা ক্ষমতায় আসলেও কিন্তু খুব বেশি একটি পার্থক্য চোখে পড়ে না। সেই জায়গাটা থেকে আমি বলবো যে যদি বাইডেন ক্ষমতায় আসে তাহলে যেটি হবে, এখন আবার যদি ট্রাম্প যদি আসে তাহলেও খুব বেশি যে পার্থক্য হবে এটি আমার মনে হয় না। যেমন বলা হচ্ছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন ডেমোক্রেট দল, আমাদের অনেক ঋণ আছে তাদের কাছে, তেমনি পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে আমাদের যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে, সেই হত্যাকারী একজন কিন্তু যুক্তরাষ্ট্রে রয়েছে এবং এই হত্যাকারী এই দেশে রাজনৈতিকভাবে আশ্রয় নেওয়ার পরে তিনি নাগরিকত্ব পেয়ে গেছেন এবং এই ডোনাল্ড ট্রাম্প সরকার কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠির জবাবে সেই যে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিয়েছে সেই রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়ার একটি আইনগত প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়েছে। এই নিয়ে সময় সংবাদে রিপোর্ট করেছেন লস্কর আল মামুন, আমিও রিপোর্ট করেছি, উনি ওই অঙ্গরাজ্যেই আছেন। আমি তার কাছ থেকে একটু জানতে চাই, লস্কর আল মামুন, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? হাসানুজ্জামান সাকি, আপনি ভালোই বলেছেন। বিষয়টি এরকমই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হন না কেন, মার্কিন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় ধরনের পরিবর্তন কখনই হয়নি ইতিপূর্বে এবং এখনো সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে যে বিষয়টি একটু আগে আপনি বললেন রাশেদ চৌধুরীর বিষয়টি, রাশেদ চৌধুরী ক্যালিফোর্নিয়ায় রয়েছেন এবং তার বিষয়টি রয়েছে যে আকস্মিকভাবে একটি নজিরবিহীন ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটেছে, অর্থাৎ তার সেই মামলাটি যেটি চূড়ান্ত রায় দেওয়া হয়েছে, তারপর তিনি গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব পেয়েছেন, সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হয়েছে। এটি কিন্তু একটি ট্রাম্প প্রশাসনের ব্যক্তিগত উদ্যোগের কারণে হচ্ছে, যেটি আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই একটি চিঠি তার হাতে সরাসরি দিয়েছিলেন, তার প্রেক্ষিতে অথবা দুদেশের কূটনৈতিক যে তৎপরতা সেটি জোরদারের কারণে কিন্তু ট্রাম্প প্রশাসন উদ্যোগ নিয়েছে যে তাকে ফেরত দেওয়ার। এখন যদি ট্রাম্প প্রশাসন না থাকেন তাহলে নতুন যে প্রশাসন আসবে সেটি বহাল রাখবে কিনা বা সেটি চলমান থাকবে কিনা সেটি কিন্তু একটি প্রশ্নের মধ্যেই রয়েছে। যদিও পররাষ্ট্র নীতির কোনো একটা পরিবর্তন খুব বেশি হচ্ছে না, তবে সেটি একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে, এটি কিন্তু মোটামুটি এখানকার সবাই সেটি ভাবছেন। সাকি। জি, জি মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো বলেছেন, চমৎকার ভাবে আমাদের দর্শকদেরকে তুলে ধরার প্রয়াস পেয়েছেন। রাব্বি, আপনাকে বলছি যে দেখেন আপনি যে আমার এখানে কিন্তু এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ইতিমধ্যে কিন্তু অন্ধকার নেমে এসেছে। অন্যদিকে কিন্তু আমরা লস্কর আল মামুনের পেছনে কিন্তু এখনো সূর্যের আলো দেখছি। এত বড় দেশ হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং লস্কর আল মামুন যেখানে আছেন আশা করছি তিনি আবহাওয়াগত ভাবে ভালোই আছেন, কিন্তু আমি কিন্তু শীতে কাঁপছি। এই পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রচন্ড ঠান্ডা পড়েছে, গতকালকে রাতেও প্রচন্ড ঠান্ডা ছিল, এখনো প্রচন্ড ঠান্ডা আছে। সেই ঠান্ডার মধ্যেই নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা যেমন সারা দিন আছি, গতকালকে সারা রাত ছিলাম, তেমনি আপনিও নির্ঘুম কিন্তু রাত কাটাচ্ছেন গোলাম রাব্বি এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে সংবাদ বুলেটিন প্রচারের জন্য। আপনাকে অভিনন্দন, আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। এই ছিল আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুন, আপনাকে ধন্যবাদ। রাব্বি, আপনাকে আবারও ধন্যবাদ। সাকি এবং মামুন যুক্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেকশন যে হচ্ছে সেটির সর্বশেষ তথ্য নিয়ে। আমরা কিন্তু পরবর্তী খবরগুলোতে তাদের সঙ্গে আবারও সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হব।